পশ্চিমবঙ্গে রীতিমতো ভোটের দামামা যেন কোনো একটা জায়গায় গিয়ে বেজে গিয়েছে এবং শাসক থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দল সমস্ত দলই কিন্তু ইতিমধ্যেই তাদের মতো করে প্রস্তুতি শুরু করে দিয়েছে। অর্থাৎ আমরা বলতেই পারি এই বঙ্গে ইতিমধ্যেই ভোটের দামামা বেজে গিয়েছে। তবে এখান থেকে বহু ইস্যু রয়েছে বাংলায় এই মুহূর্তে যেগুলো অত্যন্ত জ্বলন্ত সমস্যা, কিন্তু প্রশ্ন উঠছে বিভিন্ন ধরনের। কারণ একদিকে বিধানসভায় বিজেপি ধরে হিন্দুর মাথায় ছত্রি, রমজান মাসে ফুরফুরা যাচ্ছেন তৃণমূল নেত্রী, আসছে ভোট, কেউ নেই চাকরি শিল্প উন্নয়নে, শাসক বিরোধী বিভাজন আরতিয়া রাজানে। এই প্রশ্ন কিন্তু আজ উঠছে। এই লাইনের যথেষ্ট তাৎপর্যপূর্ণ মিনিং রয়েছে, অর্থ রয়েছে। অর্থাৎ একদিকে আমরা জানি এ রাজ্যে চাকরি শিল্প উন্নয়ন থেকে শুরু করে আমরা যদি নারী নিরাপত্তা সহ একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তুলি, প্রশ্ন বহু রয়েছে, বহু সমস্যা রয়েছে, যেই সমস্যার সমাধান চায় আমজনতা এ বাংলার প্রত্যেক সাধারণ মানুষ। কিন্তু সেই সমস্যাগুলোর সমাধান আদৌ কি হচ্ছে? কোনো একটা জায়গায় গিয়ে যেন শাসক দল, রাজ্যের শাসক দল এবং প্রধান বিরোধী রাজনৈতিক দল তাদের বিভাজন, বাংলা কি কোনো একটা জায়গায় গিয়ে আড়াআড়িভাবে বিভাজিত হয়ে যাচ্ছে? এবং শাসক বিরোধী বিভাজন কি আরতিয়ার আজানেই আটকে রয়েছে? এই প্রশ্ন আজ উঠছে এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই সমস্যা, এই প্রশ্ন তুলছেন এই বাংলার মানুষ, এই বাংলার আমজনতা এবং রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ। তাদেরও কিন্তু আজ এই একই প্রশ্ন। কারণ যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে এবং 2026-এই বিধানসভা নির্বাচন, এবং আমরা জানি তার আগেই আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ আজ ফুরফুরা শরীফের তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই নিয়ে ক্ষমতায় আসার পর তৃতীয়বার সেখানে যাচ্ছেন এবং সেখান থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন আবারও তুলছেন। সেই তাৎপর্যপূর্ণ যেই ওয়ার্ডগুলো আমরা ইউজ করি, সেই গুরুত্বপূর্ণ ইঙ্গিতপূর্ণ প্রশ্ন তুলছেন রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ যে কোনো একটা জায়গায় আজকের এই ফুরফুরা শরীফে তার যাওয়া শুধুমাত্র কি ইফতার পার্টিতে যোগদান, নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ আছে? আর এখান থেকে আমরা আমাদের আলোচনা বিশ্লেষণ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে বিজেপির তরফে রয়েছেন সৌমিক রাহা। সৌমিক দাকে অনেক স্বাগত জানাই দ্য ডিবেট অনুষ্ঠানে। পাশাপাশি রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক তথা অধ্যাপক সুকান্ত ঘোষ। সুকান্ত দাকে অনেক স্বাগত জানাই দ্য ডিবেট অনুষ্ঠানে। আমি প্রথমেই চারটে লাইন আজকে আমরা আমাদের এই মুহূর্তের যে বক্তব্য, যেই কথা আমরা তুলে ধরতে চলেছি বাংলার মানুষের কাছে, চারটে লাইনের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি। সৌমিকদা, কি মনে হচ্ছে সার্বিক পরিস্থিতিতে বাংলার মানুষের আজ প্রশ্ন যে এই বাংলায় তো বহু সমস্যা রয়েছে, কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে কি শাসক বিরোধী বিভাজন আরতিয়া রাজানেই থেমে থাকছে? আসল সমস্যার সমাধান কি আদৌ হবে? সৌমিকদা, দেখুন, এই বিভাজনটা সৃষ্টিকারী যে রাজ্য যেরকম নেতা তারা চয়ন করে, তা সেই রাজ্যের পরিচালনা সেরকম ভাবেই হবে, এটাই স্বাভাবিক আছে। এই বিভাজনটা আজকে হচ্ছে না তা তো নয়, এটা তো সত্যিই হচ্ছে। কিন্তু এই বিভাজনের সৃষ্টিকর্তীকে বাংলার মুখ্যমন্ত্রী, তিনি আপনারা জানেন প্রকাশ্যে বলেছে যেই গরুটা দুধ দেয় তার লাথি খেতে হয়। আমি এখন ইফতারে যাচ্ছি, বেশ করেছি যাব, আপনারাও আসুন, যেই গরুটা দুধ দেয় তার লাথি খেতে হয়। উনি ইফতারে যাচ্ছেন, সেটা তো খুব স্বাভাবিক ব্যাপার। রাজ্যের মুখ্যমন্ত্রী, উনার ইচ্ছে হলে উনি যাবেন, তা নিয়ে তো কারোর বলার কিছু ছিল না। সাংবাদিক সম্মেলন করছিলেন উনি একটা নির্বাচনে খারাপ ফল করার পর 2019-এ। তারপরে উনি যখন কথা বলছেন তখন উনি বলছেন এই কথাগুলো, পরের লাইনগুলো আসবে কেন, যেই গরুটা দুধ দেয় তার লাথি খেতে হয়। অর্থাৎ মুখ্যমন্ত্রী প্রত্যেকটি সময়, আমি বলছি মমতা ব্যানার্জির মানে বেসিক চরিত্রটা হচ্ছে উনি না রাজনীতি করে এক কাপ চা পর্যন্ত খান না, এক গ্লাস জল পর্যন্ত খান না, এক গ্লাস জল খাওয়ার মধ্যেও রাজনীতি খুঁজে বার করেন এবং সরাসরি বলছেন নির্লজ্জ বেহায়ার মতন একেবারে যে যেই গরুটা দুধ দেয় তার লাথি খেতে হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী একটা সম্প্রদায়কে গরুর সাথে তুলনা করছে, আপনি ভাবতে পারছেন? তো আজকের এই উনার যাওয়া, এটা তো পরিষ্কার রয়েছে উনি এখানে সম্পূর্ণভাবে 2026-এর কথা ভেবে তাতেই যাচ্ছেন। এবং উনি অঙ্কটা খুব ভালো করে রেখেছেন যে সংখ্যালঘু ভোট
সম্পূর্ণ সংখ্যালঘু ভোটটা যদি উনার পক্ষে থাকে, উনি শুরু করবেন 35% সুদ দিয়ে, মানে 35+ দিয়ে মমতা ব্যানার্জি খাতা খুলবেন, তারপরে বাকিটুকু নিয়ে উনি সরকারে আসার চেষ্টা করবেন। কিন্তু এই ক্ষেত্রে আরো কিভাবে কাজ করা যায়, সংখ্যালঘুদেরকে পাশে কি করে পাওয়া যায়, শুধু জয় শ্রীরাম মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ব্যারাকপুর দিয়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, জয় শ্রীরাম বলা হয়েছে। জয় শ্রীরাম তো একটা ধ্বনি, একটা ভগবানের নাম। উনি বলছেন এই তোরা আমাকে দেখে গালাগালি দিচ্ছিস। ভাবতে পারছেন একটা সম্প্রদায়কে, এবং প্রত্যেকটা জায়গায় ধর্মীয় মেরুকরণ তৈরি করতে মন্ত্রতন্ত্র তো কিছুই জানে না, মঞ্চে উঠে রাজনৈতিক ভাষণ কম দেয়। সরস্বতী পুজোর মন্ত্র আমরা সবাই জানি, উনি বলছেন কি কুচযুগ ভূইত। আচ্ছা আমি প্রশ্ন করতে চাই, আপনি যখন জানেন না আপনার বলার দরকারটা কি? উনি চণ্ডী পাঠ করছেন বীর 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 করে, এই শ্রীকুমারদা আমাকে ভুলিয়ে দিল। মানে পরিষ্কার সব জায়গায় না জেনেও উনি জানেন উনি কত বিজ্ঞ উনি, এবং এমন শেষে আগে যিনি বড় মার আশীর্বাদ ছাড়া বাড়ি থেকে বেরোতে পারতেন না, এখন বলতে হচ্ছে বর্ণাশ্রমী মুখ্যমন্ত্রী, বলছেন আমি ব্রাহ্মণ বাড়ির মেয়ে। ভাবতে পারছেন কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে মমতা ব্যানার্জি। কিন্তু শ্রমিকদের আমজনতার যে প্রবলেম গুলো রয়েছে সেগুলোর কি সুরাহা আদৌ হবে? সেইগুলো সুরাহা কি করতে মমতা ব্যানার্জি আগ্রহী? সেই কথাটা তো আমরা বারবার করে বলছি। আমাদের ভারতীয় জনতা পার্টি প্রধান বিরোধী দল, আমরা পরিষ্কার করে বলছি আপনি ধর্মীয় মেরুকরণ বাদ দিন, আপনি পরিষ্কার মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের কথা ভাবুন। আপনি ইন হাউস আউট হাউস সব জায়গাতে গিয়ে এই তোষণকারী কাজগুলো করে যাচ্ছেন বিভিন্ন জায়গায়, এবং এর ফলে যেটা হচ্ছে যারা যোগ্য, আমরা কাদের নিয়ে ভাববো? আমরা ভাববো যোগ্য চাকরি প্রার্থীদের নিয়ে, আমরা ভাববো রাজ্যের ল অ্যান্ড অর্ডার নিয়ে। রাজ্যের পুলিশ যোগ্য চাকরি প্রার্থীদের কামড়ে দিচ্ছে, আপনি ভাবতে পারছেন? চিকিৎসা ব্যবস্থা এমন জায়গায় পৌঁছেছে যে মানুষের হাসপাতালে পশুর চিকিৎসা হচ্ছে, ডক্টর নির্মল মাঝি তার কুকুরের চিকিৎসা করাচ্ছেন এসএসকেএম এ। ভাবতে পারছেন আপনি রাজ্যটা কোন জায়গায়? শ্রমিকদা একটু সঙ্গে থাকুন, আমি একটু আপনার শ্রমিকদার কথা সূত্র ধরেই একটু সুকান্তদার কাছে যাব। সুকান্তদা, এই গোটা সার্বিক পরিস্থিতির নিরিখে আপনার কি মূল্যায়ন? দেখো, ভোট আসে ভোট যায়, ভোট যন্ত্র হিসেবে পরিণত জনগণ, এবং সবচেয়ে বড় কথা কর্মসংস্থান থেকে শুরু করে কোনো বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যদি মানে সরকারি পক্ষের মানে যেটা দুর্নীতি সহ বিভিন্ন বিষয় রয়েছে, বারবার তারা সিবিআই নিয়ে সোচ্চার হয়েছে। বারবার কিন্তু আমরা দেখেছি বিরোধী পক্ষ সিবিআই থেকে শুরু করে আরজি করে দুর্নীতি সবকিছু নিয়ে সোচ্চার রয়েছে, কিন্তু কখনোই তারা কিন্তু গঠনমূলক বিরোধিতার জায়গায় সাহানা আসেনি। কারণ এখনো পর্যন্ত যে কদিন বিধানসভার অধিবেশন চলেছে সেখানে কিন্তু আমরা বিরোধী দলনেতাকে শুধুমাত্র কখনো ধর্মের ভিত্তিতে, কখনো কে বড় হিন্দু তা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে দুটো পক্ষই। এটা কিন্তু কাঙ্ক্ষিত না, কারণ রাজনৈতিক প্রক্রিয়ায় সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গা এই আইনসভায় আইন প্রণয়ন হয়, এবং যারা জনপ্রতিনিধি তারা জনগণের যে দাবি দেওয়া সেই বিষয়গুলোকে তুলে ধরে। কিন্তু তুমি দেখবে কার্য বিবরণীতে যা চলছে, যেটা লোকসভা বলো এবং বিধানসভা বলো, আমরা কিন্তু যেটা দেখতে পাচ্ছি খুব সুখকর নয়। কারণ তুমি যদি জনগণের মানে দাবি দেওয়াগুলোই, মানে কর্মসংস্থান কি হয়, রিজনারেট মানে এমপ্লয়মেন্ট, সেটার কোনো ব্যবস্থা নেই, জায়গা নেই, এবং সে বিষয়ে বিরোধী দলের কোনো সোচ্চার হওয়া নেই। এবং একটু আগে শ্রমিকদা বলছিল যে রাম ভগবান, আমি মনে করি গান্ধী যেটা বলতেন, রাম হচ্ছে অ্যাকচুয়ালি রামরাজ্য স্ট্যান্ডস ফর ইকুয়ালিটি, স্ট্যান্ডস ফর জাস্টিস। রাম হচ্ছে পৌরুষত্বের প্রতীক, কিন্তু রামকে নিয়ে এই যে জয় শ্রীরাম এই ধ্বনি নিয়ে কারো কোনো অসুবিধা নেই। এবং তিনি যেগুলো কথা বললেন, এবং তিনি বললেন মন্ত্রোচ্চারণ ঠিকমতো করতে পারছেন না, মন্ত্রোচ্চারণ থেকেও সবচেয়ে বড় প্রয়োজন যে ধর্ম কিন্তু মানুষের খাদ্যের যোগান দেয় না সাহানা, কিন্তু ধর্ম নিয়ে এত মাতামাতি করাতে মানুষের সার্বিক যে মানে খাদ্য বস্ত্র বাসস্থান বা যে দাবিগুলোকে একটা গঠনমূলক বিরোধিতার জায়গা থেকে বিরোধী দল তুলে ধরতে পারত, সেই জায়গায় বিরোধী দল ব্যর্থ। কারণ আজকে যদি সরকার বিরোধিতা করতেই হয়, সেই বিরোধিতাকে সঠিক পথে চালিত করলে তো আজকে এই ধর্মের গান গাইতে হতো না কাউকে। এই ধর্মের গান কখন গাইতে হয় না, যখন আর কোনো বিষয় থাকে না,
এবার ফুরফুরা শরীফে উনি যাচ্ছেন, এটা তো যে কোনো মানে একেবারে সুকান্তদা কোনো একটা জায়গায় গিয়ে একেবারেই আমরা এই ধর্মীয় মেরুকরণ বা এই সাম্প্রদায়িকতাকে আমরা সাপোর্ট করি না, কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা যদি বলি যে গেরুয়া বসন পরিধান করা বা দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় গিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিলে সেক্ষেত্রে যখন একটা নির্দিষ্ট সম্প্রদায় বলে তকমা দিয়ে দেওয়া হচ্ছে, সাম্প্রদায়িকতার মেরুকরণ করার কথা বলা হচ্ছে, সেক্ষেত্রে যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হিজাব পরে যান কোথাও, তো সেটা কি কোনো একটা ধর্মের মানুষকে, নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষকে তাদেরকে প্রভাবিত করার প্রচেষ্টা নয়? সুকান্তদা কি মনে হয়? দেখো, এটা তার ব্যক্তিগত ধর্মাচরণ, এটা ব্যক্তিগত। আসছি সমিতা, আসছি এক মিনিট, আমি একটা লাইন বলে নেই, তারপর অবশ্যই আপনি বলবেন। ধর্মাচরণের স্বাধীনতা, স্লোগানও তো ব্যক্তিগত, সেটাও তো দেওয়া যেতে পারে। হ্যাঁ, দেওয়া যেতে পারে, আমি তো বললাম, কিন্তু রাম কিন্তু শাসকদলের তরফে তো বহুবার এই ধরনের তকমা দিয়ে দেওয়া হয়, জয় শ্রীরাম ধ্বনি দিলে অথবা গেরুয়া বসন পড়লে সেক্ষেত্রে সাম্প্রদায়িকতার একটা বিশেষ সম্প্রদায়ের মানুষকে প্রভাবিত করার প্রচেষ্টা করা হচ্ছে, এমনটা তো বলা হয় বহুবার। সেটা তো সেই সব দলই করে, জয় শ্রীরাম ধ্বনি দিয়ে যে কোনো রাজনৈতিক দল, একটি রাজনৈতিক দল তার বিভিন্নভাবে সেখান থেকে তার প্রফিট পায়, এবং সেটা কিন্তু ঘটনা। তুমি দেখো, আমি যেটা বলতে চাইছি, রাম কিন্তু যেটা হয় সারা জীবন আমরা জানি, রাম হচ্ছে সততার প্রতীক, রাম ঐক্যের প্রতীক, রাম ন্যায়ের প্রতীক। সেই জয় শ্রীরাম ধর্মের ক্ষেত্রে যতটা না গুরুত্বপূর্ণ, এই জায়গাগুলোর জন্য কিন্তু গান্ধী রামরাজ্য স্থাপন করতে বলেছিলেন, যে টু এস্টাবলিশ রাম রাজ্য। হ্যাঁ, তা সেই জায়গায় দাঁড়িয়ে শুধুমাত্র তুমি যেটা বলছো, হ্যাঁ, যদি কোনো দেখো একটা টোন্টিং একটা বিষয় রয়েছে। দেখো, তুমি যদি কাউকে টোন্টিং করো, কারো কোনো একটা বক্তব্যকে নিয়ে বারবার তাকে ইচ্ছে করে তাকে সমস্যায় ফেলো কোনো কারণ ছাড়াই, কারণ জয় শ্রী নাম নিয়েও কোনো সমস্যা নেই, আমার অন্য কোনো ইয়ে নিয়েও সমস্যা নেই, কারণ ধর্মাচরণ একটা ব্যক্তিগত বিষয় এবং ধর্মাচরণের অধিকার আমাদের সংবিধান প্রদত্ত অধিকার। কিন্তু তাই বলে আমি ফুরফুরা শরীফে মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছে বলে তিনি ভোট ব্যাংকের জন্য যাচ্ছেন, এটা আমার মনে হয় না। যে কোনো রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি যে কোনো ধর্মের অনুষ্ঠানেই যেতে পারেন এবং সেখানে যেতে তার কোনো বাধা নেই, কিন্তু তাই বলে ধর্মের আশ্রয় নিয়ে ধর্মকে কে বড় হিন্দু প্রমাণিত করতে হবে, এই প্রসঙ্গটা কিন্তু বর্তমানের মানুষকে মানে খাইয়ে দেওয়ার চেষ্টা, এইটা কিন্তু বন্ধ করতে হবে। কারণ মানুষের যে প্রাত্যহিক দাবি দেওয়া সেটা কিন্তু পূরণ হচ্ছে না, কারণ এর বিরুদ্ধে মানে যেটা দরকার শিল্পায়ন প্রয়োজন, আরো বেশি করে উত্তরবঙ্গে আরো বেশি করে চা শিল্প থেকে শুরু করে চা শিল্পের পুনরুজ্জীবন প্রয়োজন। সেই জায়গাগুলো তো বিরোধী দল তুলে ধরতে ব্যর্থ না, এবং তুমি নিজেই দেখেছো উত্তরবঙ্গের চা শিল্পগুলো। যখন আমরা দেখেছিলাম মোহন ভাগবত তিনি যখন এসেছিলেন আরএসএস প্রধান, তখন কিন্তু কোনো একটা জায়গায় গিয়ে তিনি এই হিন্দুত্বকে প্রমোট করতে আসছেন, এই ধরনের কথা কিন্তু শোনা যাচ্ছিল, সেই কথা তখন কেন বলা হচ্ছিল সুকান্তদা? দেখো, তারা তো একটা ধর্মের মানে সবসময় সমর্থন করেন, এটা সকলেই জানেন, তো নিশ্চিতভাবে তারা হিন্দু ধর্মের প্রমোট করতে এসেছিল। আর হিন্দু ধর্ম কেন, কোনো ধর্মকে প্রমোট করতে হয় না, এটা যেটা চলছে এটা মানুষকে শুধুমাত্র একটা ইলিউশন, শোনো, একটা ধর্মকে খাইয়ে দেওয়া হচ্ছে, ইলিউশন করবে আফিমের মতো অনেকটা, সুতরাং এটা খাইয়ে দিয়ে মানুষকে হিপনোটাইজ করা হচ্ছে। তার থেকে কি হচ্ছে, তার থেকে মানে আমি কি বলবো, এর থেকে লভ্যাংশ পাচ্ছে রাজনৈতিক দলগুলো, কিন্তু সবচেয়ে বড় সমস্যায় পড়ছে সাধারণ মানুষ। তারা তো তাদের দাবিগুলো থেকে সরে আসছে। তুমি তৃণমূল বিজেপির কথা বলছি না, তারা তাদের এতদিন ধরে কর্মসংস্থান নেই, এসএসসি হচ্ছে না নিয়মিত, তো সেই বিষয়গুলো তুলে ধরতে কে ধরবে? এই মানে হেলথ ডাক্তারদের যে আরজি করের যে এত বড় সমস্যা, তারপর ডাক্তারদের আন্দোলন, তার পরবর্তীকালে সিবিআই মানে কতটা। একটু সঙ্গে থাকতে বলবো, আমি একটু সৌমিকদার কাছে যাই। সৌমিকদা, যদি হিন্দুত্বকে প্রমোট করা হয় মোহন ভাগবতের সেই সভায়, এবং সেক্ষেত্রে আজকে যেটা দেখা যাচ্ছে রমজান মাসে ফুরফুরা শরীফে রাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছেন, এবং সেখানে তো রাজনৈতিক মহলের একাংশই বলছেন, এখান থেকে ইতিমধ্যেই প্রশ্নটা শুরু হয়ে গেছে, এটা কি শুধুই ইফতার পার্টিতে যোগদান নাকি এর পেছনে কোনো ভোটের কৌশল রয়েছে, কৌশল তত্ত্ব রয়েছে, সব মিলিয়ে কি মনে হচ্ছে? পরিষ্কার বলছি, মুখ্যমন্ত্রী যে কোনো রাজ্যেরই হোক না কেন, মুখ্যমন্ত্রীর মূল ধর্ম হচ্ছে একটাই, সেটা হচ্ছে রাজধর্ম। মুখ্যমন্ত্রীকে রাজধর্ম পালন করা উচিত, কিন্তু সেই রাজধর্ম পালন করতে গেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী নাম বেগম শেখ হাসিনা ছিল,
প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি বা যাকে দেশ থেকে বিতাড়িত করা হয়েছে, তাকে কোনোদিন দেখিনি হিজাব পরে ইফতার করতে। বেগম খালেদা জিয়া, তাকে কোনোদিন আমরা দেখিনি ইফতার করতে হিজাব পরে। আমাদের মুখ্যমন্ত্রীকে দেখাতে হয়, কারণ আমাদের মুখ্যমন্ত্রীকে প্রমাণ করতে হয় তিনি কত বেশি ইসলাম প্রেমী। আর আমি আপনাকে বলি, ধর্ম নিয়ে এত কথা হচ্ছে, যারা জানে না তারা বলছে ধর্মটা ভারতের মূল ভিত্তি, রাজনীতির হোক বা যে কোনো ক্ষেত্র হোক, কারণ দেশ চালাতে গেলে ধর্ম ছাড়া আর কোনো ভিত্তি নেই। আমি বলছি না, অতুল প্রসাদ বাবু বলে গেছেন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে। পরের লাইন দুটো এরা বলে না, ধর্মে মহান হবে, কর্মে মহান হবে। ধর্মে যদি ভারতবর্ষ না মহান হয়, ভারতবর্ষ জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে না। স্বামী বিবেকানন্দ বলে গেছে যতদিন ভারত থাকবে ততদিন এই ভারতে ধর্মের ভাব থাকবে, আধ্যাত্মিকতা থাকবে, মা কালী পাঠা খাবে আর বুড়ো শিব ডুগডুগি বাজাবে। এরা এসব কথা পড়েনি, এরা কিছু জানে না। তাই জন্য আজকে এই ইতিহাসকে বিকৃত করে এদের মূল বই দুটো, মমতা নামা আর মমতা চালিসা, এই দুটো পড়েই আজকে গোটা পশ্চিমবঙ্গটাকে একটা অরাজকতা সৃষ্টি করার এরা কাজ করছে। আমি পরিষ্কার ভাবে বলতে চাই, আজকে বাংলাদেশ থেকে আমরা যারা এখানে ছিলাম তারা কেউ সবুজ সাথী সাইকেল চড়বো বলে আসেনি। দেশ ভাগ হয়েছিল তার কারণ আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় কাকে কন্যাশ্রীর টাকা দেবে, কাকে যুবশ্রীর টাকা দেবে, সেই জন্য বিবাদ নিয়ে দেশ ভাগ হয়নি। দেশ ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে। দেশ ভাগের মূল ভিত্তি ছিল ধর্ম। পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, বাংলাদেশ। সেদিনকে আজকে গ্রেট ক্যালকাটা কিলিং সোহরাওয়ার্দীর আমলে যখন হয়েছিল, তখন টোটাল বিষয়টাই হয়েছিল ধর্মের ভিত্তিতে। একা গোপাল পাঠা একা রুখে দাঁড়িয়েছিলেন। একেবারে শ্রমিকদা একটু সঙ্গে থাকুন, আমি একটু সুকান্তদার কাছে যাই। সুকান্তদা কিছু বলছেন? দেখো, দ্য গ্রেট ক্যালকাটা কিলিং এ গোপাল পাঠার যে আজকের যে অবস্থা, হ্যাঁ, তাতে বিজেপি কতটা তাকে সহায়তা করেছে, তার পাশে থেকেছে, সেটাও তো তাদের প্রয়োজন ছিল। সে তো আজ পর্যন্ত কোনো স্বীকৃতি পায়নি। বিজেপির সহায়তার কথা আসছে কোত্থেকে? না না, সহায়তা না, আমি ধর্ম, আপনি বলছেন ধর্মটাকে বাদ রাখতে আপনি আজকে ব্রিটিশদের পরে বলবেন ব্রিটিশরা তো এত উন্নতি করেছে, তাহলে ব্রিটিশদের কেন চলে যেতে হলো? এরপর না না, আমি বলছি গোপাল পাঠাকে নিয়ে আপনারা কোন রকম স্বীকৃতি দিয়ে, গোপাল পাঠা ছিল হিন্দুরা বেঁচে ছিল, তাই জন্য আমরা তাদের কথা বলছি, আপনাদের গায়ে লাগছে, খুব গায়ে লাগছে। সেই জায়গাটাতে আজকে ভারতের স্বাধীনতা সংগ্রামে হিন্দুদের নিয়ে কথা হলেই আপনাদের এত কষ্ট লাগে কেন? হিন্দুদের নিয়ে, হিন্দুদের সপক্ষে কথা হলে আপনাদের এত। আমরা আজকে পূর্ববঙ্গ থেকে যন্ত্রণা নিয়ে এপার বঙ্গে এসেছি। সুকান্তদা বলুন। আমি একটা কথা বলবো, তারপর শ্রমিকদা বলবে। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি যে নরেন্দ্র মোদী যখন কাক স্নান করলেন এই মহাকুম্ভে গিয়ে, এবং পুরোটাও তো স্নান করলেন না, এবার সেটাও যদি ধর্মীয় মেরুকরণ আমি বলতেই পারি, কারণ যদি হিজাব পরে পড়তেই পারে, ধর্মাচরণ বারবার বলছি তার ব্যক্তিগত বিষয়। এখানে যদি কেউ বারবার বলে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস ধর্মকে মানে ইয়ে করে তারা নির্বাচনী বৈতরণী পার হয়, তাহলে এটাও বলতে হয় যে বিজেপিও কিন্তু কম চায় না। একইভাবে কুম্ভতে যে কাক স্নান করে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করেছে, যে যৌতুগৃহ বানিয়ে রেখেছিল, সেই মহাকুম্ভের ইতিহাস আমরা জানা হয়ে গিয়েছে। সুতরাং আপনারা বলতে আসবেন না, এটা বলা ঠিক নয় যে ধর্মকে আপনারা বারবার মানদণ্ড করেছেন। এবং গ্রেট ক্যালকাটা কিলিং এ আপনাদের এটা বলতেই হবে যে গোপাল পাঠাকে বিজেপি কোন দিক দিয়ে সহায়তা করেছে তার ধর্মকে হাতিয়ার করে বাংলার মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার চেষ্টা করছে। লজ্জা করা উচিত এমন মুখ্যমন্ত্রী। বিধানসভাকে কলঙ্কিত করেছে এই মুখ্যমন্ত্রী। বিধানসভার ভেতরে আমাদের মূল মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলেছে। যেদিন বিজেপি সরকার আসবে বিধানসভার ভেতরটাও ধুতে হবে, গঙ্গা জলে ধৌত করতে হবে, এই মুখ্যমন্ত্রী আসনে বসেছিলেন বলে। এই মুখ্যমন্ত্রী অপবিত্র করেছেন এই আসনটাকে। আমাদের সনাতনীদের অপমান, এত বড় অপমান। সেদিন আপনারা কোথায় ছিলেন? আপনারা যে কোনো রাজনৈতিক দল করতে পারেন, আপনাদেরও বলা উচিত ছিল ম্যাডাম চিফ মিনিস্টার আপনি ভুল করছেন, আমাদের ধর্মের উপরে আঙ্গুল তোলার অধিকার
আর আপনার নেই। ইন হাউস, উনি মৃত্যু কুম্ভকে কথা শব্দটা বলেছেন, মহাকুম্ভকে, এই শব্দটা কিন্তু বারবার লেখা থাকবে। যুগের পর যুগ যাবে, বিধানসভাটা টিকে যাবে, আমরা চলে যাব, মাথায় রাখতে হবে, আমরা কেউ বাঁচবো না, আমরা চলে যাব, কিন্তু গণতন্ত্র থাকবে, বিধানসভা থাকবে, বিধানসভার ডায়েরিতে লেখা থাকবে বাংলায় এমন একজন অপদার্থ, এমন একজন বাজে মুখ্যমন্ত্রী ছিলেন যিনি হিন্দু ধর্মকে এত অপমান করেছেন। মহাকুম্ভ যেটা 144 বছর পর এসছে, এই মুখ্যমন্ত্রী তাকে মৃত্যু কুম্ভ বলেছিল। এটা ইন হাউস লেখা থাকবে, এটা আমাদের বাঙালিদের অপমান, এটা বাংলার অপমান, পশ্চিমবঙ্গের অপমান, সমগ্র হিন্দু জাতির অপমান। দিয়েছিলেন আপনারা তো ওটাকে মৃত্যু কুম্ভ কোনো খারাপ বলেননি, পদপিষ্ট হয়ে ভাবে মারা গিয়েছে। আমি বলছি না রেল স্টেশনে আপনার যেভাবে পদপিষ্ট হয়ে মারা গিয়েছে তার জবাব তো দিদিকে দিতে হবে, এবং সেই জবাব যদি দিতে না পারেন তাহলে জনগণ আপনাদের মাফ করবে না। শুধু ধর্মীয় বিস্ফোরণের মাধ্যমে আপনারা ভারতবর্ষের ইতিহাসকে কলঙ্কিত করেছেন, এবং ভারতবর্ষের ইতিহাসকে কলঙ্কিত করার দায় আপনাদের দিতে হবে শ্রমিক বাবু, এবং সেই কলঙ্কিত অধ্যায়ের নায়ক হচ্ছে আপনারা। আপনারা ধর্মীয় বিস্ফোরণের রাজনীতি আপনারা করেছেন, আপনারা করেছেন, আপনারা ধর্মীয় বিস্ফোরণের রাজনীতি করেছেন, এবং আজকে বিজেপি যেটা করছে কোনো কর্মসংস্থানের কথা নেই, শুধুমাত্র ধর্ম কে বড় হিন্দু সেটাই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। শ্রমিকরা এটা আপনাকে অ্যাডমিট করতে হবে, আপনাকে চিন্তা করবেন না। পাপের ঘোড়া আপনার হচ্ছে আপনাদের। এই সরকার পদচ্যুত হবে, এই সরকার 1 বছর পরে মুখ্যমন্ত্রী প্রাক্তন হবে, মাথায় রাখবেন, এবং আপনারা সেদিন বাড়ি থেকে বেরোতে পারবেন না। বেশ শ্রমিকদা, আমি একটু সুকান্তদা থেকে উত্তর নিই। সুকান্তদা বলুন। না, আমি শ্রমিকদার কথা শুনেছি। শ্রমিকদা যেটা বলেছে যে বিধানসভায় বাংলার কথা বারবার আসে, আমি আবারও বলছি সেটা কলঙ্কিত অধ্যায়, কিন্তু এটাও কলঙ্কিত অধ্যায় যে বিধানসভা একটা আইন প্রণয়নের জায়গা, সেখানে যদি বারবার ওয়ালে এসে এই আন্দোলন, বারবার তির্যক মন্তব্য, শুধু বিরোধিতার নামে বিরোধিতা, তা কিন্তু সাহানা কোনোভাবেই একটা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ নয়, এবং রাজনৈতিক প্রক্রিয়াকে পেছনের দিকে নিয়ে যায়, কারণ সেখানে কোনো রকম গঠনমূলক আলোচনা হয় না। শ্রমিকদাদের বুঝতে হবে কে বড় হিন্দু সেটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়, মহাকুম্ভে কত বড় কে কজন স্নান করলো, কত বছর পর কে কি করলো, আমি কত বড় আধ্যাত্মিক, আমি ধর্মভীরু, সেটা প্রমাণ করার জায়গা নয়। আমাদের উচিত যে বিরোধী দলের যে ভূমিকা আরো গঠনমূলক হওয়া উচিত, এবং সরকারি দল তার ভূমিকা সঠিকভাবেই পালন করছে, তাই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে বাইরে বেরোতে পেরেছেন। আর যদি আমরা উগ্র রাজনীতিবিদ হতাম না, বা ওই ইন হাউস থেকে বেরোতে দিতাম না, সেই দিন তার সামনে লক্ষ লক্ষ মানুষ সনাতনীরা ঘিরে থাকতো। কত পুলিশ আছে ওনার, কত পুলিশ দিয়ে আমাদের আবেগকে ঠেকানো যেত, লক্ষ লক্ষ নাগা সেদিনকে বিধানসভা ঘিরতে পারতো। আমরা শান্ত ছিলাম, তার কারণ আমরা সংবিধানকে রক্ষা করেছি। কিন্তু এই ধরনের কথা বলার পর আমি সাবধান করে দিচ্ছি মুখ্যমন্ত্রীকে, ভেবে চিন্তে কথা বলবেন। এর পরের বার থেকে কিন্তু হিন্দুরা এত নিচু ভাববেন না, হিন্দুদের করবো আমরা। একেবারে আজকে সময় একেবারে শেষ হয়ে গেছে। ধন্যবাদ জানাই শ্রমিকদাকে, বিজেপি পর্যবেক্ষক, বিজেপির তরফে মুখপাত্র হিসেবে ছিলেন শ্রমিক রাহা, পাশাপাশি রাজনৈতিক পর্যবেক্ষক সুকান্তদাকে অনেক ধন্যবাদ জানাই। দেখুন, তরজা তুঙ্গে আজকে দ্য ডিবেটে, কিন্তু এখান থেকে একাধিক প্রশ্ন উঠছে। সাধারণ মানুষের যে সমস্যা, সেই সমস্যার আদৌ সমাধান কি হবে, নাকি শাসক বিরোধী বিভাজন আরতিয়া রাজানে এটাই থেকে যাবে? আগামীতে কোন দিকে মোড় নেয় বাংলার পরিস্থিতি, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। দ্য ডিবেট এখানেই শেষ করছি, তবে দিনভর সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য আপনাদের নজর থাকুক ক্যালকাটা নিউজে।